তো আজকে আরেকটা নতুন আয়নিক বন্ডের ওই সেম আয়নিক বন্ডের আরেকটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আয়নিক বন্ডের ফরমেশন আমরা অনেক ডিপলি জানা শুরু করছিল। এখন আয়নিক বন্ডের সেই কথাবার্তা থেকে আজকে দেখব আয়নিক বন্ডের মধ্যে কিভাবে সমযোজী বৈশিষ্ট্য চলে আসে, কিভাবে সেটার মধ্যে কোভ্যালেন্ট বৈশিষ্ট্য চলে আসে, আর কিভাবে ফাজানের রোলটা সবচেয়ে ইজিলি আমরা বুঝতে পারবো। আর এই ক্লাসটার পরে আশা করি আর কোনো ছাত্রের কাছে কোনো ধরনের ফাজানের রোল নিয়ে, ফাজানের রোলের মাধ্যমে যে আমরা জ্ঞা করতাম আলাদা করে কোনটার বেশি কোভ্যালেন্ট বৈশিষ্ট্য, কোভ্যালেন্ট ক্যারেক্টার কোনটার বেশি কোনটার কম, এগুলা সবচেয়ে ইজিলি আজকে পারবো, আশা করা যাচ্ছে সবাই পারবো। তো এখন দেখা শুরু করে আয়নিক বন্ডের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার কেমন আসে। আয়নিক বন্ড মানে আমরা বুঝছিলাম যে একটা মেটাল আর একটা নন মেটাল পরস্পর যুক্ত হচ্ছিল। আমরা বলছিলাম মেটালটা একটা সোডিয়াম দিয়ে উদাহরণ দিয়েছিলাম, সোডিয়াম মেটাল আয়ন, ক্লোরিন ছিল সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম প্লাস ছিল ক্লোরিন মাইনাস ছিল। আমরা ল্যাটিস এনার্জির কথাবার্তাও বলছি। ল্যাটিস এনার্জির কথাবার্তা কীভাবে বলছিলাম, একটা অ্যানায়ন আর একটা ক্যাটায়ন যখন যুক্ত হয়ে একটা আয়নিক বন্ড তৈরি করে তখন তাদের স্ট্যাবিলিটি বাড়ার জন্য যে পরিমাণ শক্তি নির্গত করে, শক্তি নির্গত যেটা করে সেটা কেন করতো, স্ট্যাবিলিটির জন্য, লো পটেনশিয়াল এনার্জির কারণে। আর সেটা যখন নির্গিয়া করার পরে দেখা যেত যে তাদের মধ্যে স্ট্যাবিলিটি আসতো, আর এই স্ট্যাবিলিটির জন্য যে এনার্জিটা নির্গত করতো আগে আমরা ল্যাটিস এনার্জি বলতাম। ওগুলো পুরান কথাবার্তা আজকে পড়বো। মেটাল আর নন মেটাল আয়ন যুক্ত হচ্ছে, মনে করি এটা একটা মেটাল আয়ন, সোডিয়াম বলা যেতে পারে মেটাল, আর এটা মনে করি নন মেটাল। এদের বৈশিষ্ট্য আলাদা আলাদা ভাবে বলবো, তাহলে বুঝতে একদম ইজি হয়ে যাবে। একটা মেটাল আর একটা নন মেটাল যখন এভাবে বন্ড হচ্ছে, আয়নিক বন্ডে ইয়ে হচ্ছে, বন্ডের একটা বন্ড দূরত্ব থাকতো, বন্ডের একটা দূরত্ব থাকতো যেটাকে বন্ধন দৈর্ঘ্য বলতাম, ওটার ব্যাখ্যাও দিয়েছিলাম। এভাবে যখন যুক্ত হচ্ছে, এবার দেখা যাচ্ছে এটা পজিটিভলি চার্জ, এখানে ইলেকট্রন একটা কম, ইলেকট্রন সে দিয়ে দিছে পজিটিভলি চার্জ। এখন এটা হচ্ছে নেগেটিভলি চার্জ, তাই তো তারা বন্ডে অংশগ্রহণ করছে। এখন পজিটিভলি চার্জ আর নেগেটিভলি চার্জ বন্ডে অংশগ্রহণ করতেছে, খুব ভালো কথা, স্টেবল, অনেক ভালো। কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে যায় দেখা যায় এর মধ্যে যেটা মেটাল, তার মধ্যে একটা পজিটিভলি চার্জের কারণে, তার মধ্যে ইলেকট্রনের ঘাটতির কারণে, তার মধ্যে প্রোটন সংখ্যা যেহেতু একটু বেশি, এটার কারণে সে চায় আর একটু পার্শ্ববর্তী যেটা নন মেটাল আছে তার মধ্যে ইলেকট্রনের সংখ্যা বেশি থাকার কারণে, ইলেকট্রনের সংখ্যা ইলেকট্রন মাইনাস থাকার কারণে, আমরা কোনো শেল দেখাচ্ছি না, আমরা জাস্ট ইলেকট্রন মাইনাস দেখাচ্ছি, বেশি থাকার কারণে এই ইলেকট্রনগুলোকে একটু নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করে, পুরোপুরি তো নিয়ে ফেলতে পারে না, নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করে, এবং নিজের দিকে আকর্ষণ করে তারা এইরকম একটা সিকোয়েন্স তৈরি করে ফেলে। মনে করে এটা হচ্ছে আমাদের নন মেটাল, নন মেটাল, আর ইলেকট্রনগুলোকে একটা নিজের দিকে টেনে, ইলেকট্রন ম্যাগগুলা নিজের দিকে টেনে আনার চেষ্টা করে, এবং ফরমেশনটা একটা সুন্দর সার্কুলার ফরমেশন ছিল, সেটা একটু পরে যায় দেখা যায় যে একটু এদিকে হেলে গেছে, নন মেটাল ইলেকট্রনগুলো একটু এদিকে চলে আসতেছে, একটু তাদের জায়গাটা এই একটু বেশি এদিকে, একটু ইলেকট্রন ম্যাগটা চলে আসছে ইলেকট্রন মেটালের কারণে। এটা কেন হচ্ছে, মেটালের মধ্যে প্রোটন সংখ্যা বেশি। এখন মেটালের মধ্যে যখন এটা হচ্ছে, নন মেটালের মধ্যে এটা হচ্ছে, সবকিছু বুঝলাম হ্যাঁ। তো ইলেকট্রন নিজের দিকে টেনে এনে তারা এমন একটা ফরম্যাটে চলে যায় যে দেখতে মনে হয় যে তারা ইলেকট্রন শেয়ারিং করতেছে, মনে হচ্ছে, কিন্তু শেয়ারিং করতেছে না, মনে হচ্ছে ইলেকট্রন শেয়ারিং করতেছে। আর ইলেকট্রন শেয়ারিং মানে কি, কোভ্যালেন্ট বন্ড, সমযোজী বন্ধন। তাহলে আয়নিক যৌগের মধ্যে যদি সমযোজী যৌগের বৈশিষ্ট্য দেখা যায়, এই জিনিসটাকে বলা হয় কোভ্যালেন্ট ক্যারেক্টার ইন আয়নিক বন্ড। আর এই ব্যাখ্যাটাই দিছে আমাদের ফাজান সাহেব। ফাজান সাহেব এটা নিয়ে আলোচনা করছিলেন। তো ফাজান বানান সেট হবে মেবি, যা হবে ফাজান এটা নিয়ে আলোচনা করছিল যে এখানে ইলেকট্রনটা এদিকে একটু টেনে নিচ্ছে, মেটালটা একটু নিজের দিকে নিয়ে আসতেছে, নিয়ে আসার কারণে দেখতে মনে হচ্ছে এটা ইলেকট্রন শেয়ারিং এর মতো। আর ইলেকট্রন শেয়ারিং মানে কি, কোভ্যালেন্ট বন্ড, আয়নিক বন্ডের মধ্যে কোভ্যালেন্টের বৈশিষ্ট্য। এখন একটা ঘাটতি ছিল, ফাজানের রোল দিয়ে কার মধ্যে
বেশি কোভ্যালেন্ট বন্ডের বৈশিষ্ট্য আছে, কার মধ্যে কম কোভ্যালেন্ট বন্ডের বৈশিষ্ট্য আছে, কার মধ্যে আয়নিক যৌগের বৈশিষ্ট্য বেশি, আয়নিক বৈশিষ্ট্য বেশি, কার মধ্যে কম, সেটা বোঝা যেত। তবে একটা ফল্ট ছিল তার এই জ্ঞানের মধ্যে, তার এই রুলের মধ্যে একটা সামান্য সীমাবদ্ধতা ছিল। সীমাবদ্ধতা হলো যে এটা এক্স্যাক্টলি কতটুকু পরিমাণ, কতটুকু বা কত পার্সেন্ট বা কত পার্সেন্ট কোভ্যালেন্ট ক্যারেক্টার বা সমযোজী যৌগের বৈশিষ্ট্য, কত পার্সেন্ট আয়নিক যৌগের বৈশিষ্ট্য, সেটা ব্যাখ্যা করতে পারতো না। এটা শুধু ব্যাখ্যা করতে পারে কম্পেয়ারিং এর জন্য, কম্পেয়ারিং করতে পারে এটা বেশি এটা কম, এটা কম এটা বেশি। কিন্তু এটা এক্স্যাক্টলি এটা 70% কোভ্যালেন্ট ক্যারেক্টার, এটা 30% আয়নিক ক্যারেক্টার, এটা বলতে পারতো না। এই ফাজানের নীতির মধ্যে এটা একটু সামান্য সীমাবদ্ধতা আছে। তো আমরা চলে যাই ফাজানের রুলগুলোর মধ্যে। আমি আস্তে আস্তে একটা একটা নিয়ে আলোচনা করব এবং দেখানোর চেষ্টা করব যে এটা কেমনে তুমি রিলেট করতে পারবে, আর তোমার ইমাজিনেশন, তোমার থেকে মুখস্থ করতে হবে না, একদম ইমাজিনেশন থেকে তুমি ধরে ফেলতে পারবা। আর একটা টেকনিক দেখাবো যেটা দিয়ে ফাজানের নীতির যতগুলো কোয়েশ্চেন আসবে ইজিলি সলভ করা যাবে। তো চলে আসো, ফার্স্টে আমরা জানি ক্যাটায়নের কথা বলে, অ্যানায়নের কথা বলে, দুইটা একসাথে না করে আমরা আলাদা আলাদা করবো। ফার্স্ট আমরা ক্যাটায়নের কথাবার্তা বলবো, তারপরে যাবো অ্যানায়নের দিকে। তো ক্যাটায়নের কথাবার্তা যখন বলতেছি, আমার রেকর্ডিং হচ্ছে, ক্যাটায়নের কথাবার্তা যখনই বলতেছি আমরা, ক্যাটায়নের মধ্যে ফার্স্টে আমরা দুইটা জিনিস দেখার চেষ্টা করবো। ক্যাটায়নের মধ্যে কি কি জিনিসগুলো, ক্যাটায়নের মধ্যে ফার্স্টে যে জিনিসটা দেখার চেষ্টা করবো। আর আচ্ছা, আগে এটা একটা জিনিস বাদ চলে গেছে, একটা মেটাল আর একটা নন মেটাল যখন যুক্ত হচ্ছিল, এই যে এরা যে এভাবে মেটালের কারণে ইলেকট্রন একটা যে এভাবে এদিকে একটু ঠেলে পড়তেছিল বা এদিকে চলে আসতেছিল, বেড়ে যাচ্ছিল এদিকে, এই অবস্থাটাকে পোলারাইজড ফর্ম বলে, পোলারাইজেশন বলে, পোলারাইজেশন বলে। আর মেটালটা যেহেতু পোলারাইজ করতেছে, এটাকে পোলারাইজেশন বলে, এটাকে পোলারাইজ করতেছে কেন, মেটালটার কারণে অবশ্যই। তো মেটালটার জন্য আমরা করব পোলারাইজেশন পাওয়ার, পোলারাইজেশন পাওয়ার। মেটালটার কারণে তো হচ্ছে, মেটালটার পোলারাইজেশন যত বেশি হবে তত বেশি এসে যাবে পোলারাইজেশন পাওয়ার। আর নন মেটালটা কি হচ্ছে, এখানে পোলারাইজড হচ্ছে, এটা পোলারাইজড হচ্ছে। প্রসেসটার নাম কি, পোলারাইজেশন। এইভাবে চলে আসতেছে, পোলারাইজেশনের জন্য দায়ীকে নন মেটালটা, তাই এটার মধ্যে পোলারাইজেশন পাওয়ারের তুলনা করবো, আর এটার মধ্যে এটাকে বলবো আমরা পোলারাইজড। এবার আসি আমরা ক্যাটায়নের কথা বলতে। এখন আমরা শুরু করতে পারি ক্যাটায়নের কথা বলতে। ফার্স্ট যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ক্যাটায়নের আকৃতি বা সাইজ। ক্যাটায়নের সাইজ কেমন হতে হবে, ক্যাটায়নের সাইজ কথার থেকে বোঝা যাচ্ছে ক্যাটায়নের সাইজটা কেমন হলে সবচেয়ে ভালো হয়। এটার একটি ফুল প্রুফ ব্যাখ্যাটা দিচ্ছি আমি। মনে করি তিনটা ছোট ছোট এরকম একটা ক্যাটায়ন আছে, এরকম একটা ক্যাটায়ন আছে, মনে করি এরকম একটা ক্যাটায়ন আছে, তিনটা ক্যাটায়নের তুলনা করব। এই তিনটা ক্যাটায়নের মধ্যে যদি দেখি, তোমার দেখো তো এটা সাইজে বড়, এখানে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস প্রোটনগুলো মাঝখানে সাইজগুলো বড়। তো পোলারাইজেশন পাওয়ার, ক্যাটায়ন মানে কি, পোলারাইজেশন পাওয়ারটা নিয়ে আমরা কথা বলতেছি, পোলারাইজেশন পাওয়ার। তো এখানের মধ্যে আমরা যদি পোলারাইজেশন করতে হয়, ক্যাটায়নটা সাইজ যদি অনেক বেশি বড় হয়ে যায়, তাহলে সমস্যাটা কি হচ্ছে, মানে ছোট সাইজ না দিয়ে একটু মিডিয়াম সাইজ দিই, সবগুলোতে ছোট হচ্ছে, এটা দিয়ে এটা একটু মিডিয়াম দিই, আর এটা একটু ছোট দিই, এটা মিডিয়াম হয়নি, এখন পারফেক্ট। তো এখানের মধ্যে এই তিনটার মধ্যে দেখবো যে কি বলতেছিলাম, সাইজ কিভাবে ম্যাটার করে। এখন দেখি যত বিশাল বড় হচ্ছে ইলেকট্রনের, এখানের মধ্যে ইলেকট্রনের ডেনসিটি কম, লো ইলেকট্রন ডেনসিটি, ইলেকট্রনের ডেনসিটি কম, সাইজ বড় বেশি। এখন সাইজ যদি সে মোটা সোটা হয়, সে বড় বেশি হয়, তাহলে মনে করে এখানে যদি পাশের থেকে যদি পোলারাইজড হওয়ার জন্য যদি একটা নন মেটাল আসে,
মনে করো একটা নন মেটাল আসলে, নন মেটালের ইলেকট্রনগুলা কে সবচেয়ে বেশি ভালো টানতে পারবে এই তিনটার মধ্যে, এই তিনটার মধ্যে কে এই নন মেটালের ইলেকট্রনের ম্যাগটাকে বেশি আকর্ষণ করতে পারবে। একটু দেখলে বুঝতে পারবো যে এর সবচেয়ে বড় সাইজ, ইলেকট্রন গুলা ডেনসিটি কম, বড় সবচেয়ে বড় সাইজ মানে তার মধ্যে প্রোটনটা মাঝখানে, তার সাইজ বড় হওয়ার কারণে সে বাইরের থেকে আরো ইলেকট্রন আকর্ষণ করে তার জন্য সহজ হবে নাকি কঠিন হবে? অবশ্যই কঠিন হবে, কারণ এটা সাইজ যেহেতু বড়, এটা বাইরের থেকে ইলেকট্রন সহজে আকর্ষণ করতে পারবে না, কারণ ইজিলি বোঝা যাচ্ছে সাইজ বড়। যত সাইজ ছোট হচ্ছে তত ভালো ইলেকট্রনটাকে টানতে পারতেছে, কারণ সহজে ইলেকট্রনের সাথে ইন্টারঅ্যাকশন করতে পারতেছে, ইলেকট্রন ডেনসিটি বেশি। তার মানে যত ছোট হচ্ছে আমাদের ক্যাটায়নটা তত ভালো টেনে নিয়ে আসতে পারতেছে নিজের দিকে। তার মানে সাইজ যত বেশি ছোট ক্যাটায়নের সাইজ যত বেশি ছোট তত ভালো তার পোলারাইজেশন পাওয়ার, পিপি দিয়ে লিখতেছে, তত ভালো তার পোলারাইজেশন পাওয়ার যত ভালো তত ইলেকট্রন ম্যাগ নিজের দিকে আকর্ষণ করে ফেলতে পারতেছে, নিজের দিকে যখন টেনে আনতে পারতেছে শেয়ারিং এর জিনিসটা বেশি দেখা যাচ্ছে, মনে হচ্ছে শেয়ারিং হচ্ছে, আর মানে কোভালেন্ট ক্যারেক্টার মানে সমযোজী বৈশিষ্ট্যটা তত ভালো হচ্ছে, আমি সিসি দিয়ে লিখতেছি কোভালেন্ট ক্যারেক্টার তত ভালো হচ্ছে। তার মানে সাইজ যত ছোট হচ্ছে ইলেকট্রন নিজের দিকে টেনে নিতে পারতেছে, কারণ মোটা সোটা হলে তো টানার ক্ষমতা কি বাড়ে নাকি কম সেটা তো ইজিলি বোঝা যাচ্ছে, সে এমনি মোটা কেন, কারণ তার নিজের ইলেকট্রনে সে ভালোভাবে টেনে ধরে রাখতে পারতেছে না, ছোট করে রাখতে পারতেছে না, বাইরে থেকে আরেকটা টান দিবে, সেটাই তো। সাইজ যত ছোট হবে ক্যাটায়নের তত ভালো টানতে পারবে, তত নিজের দিকে ইলেকট্রন নিয়ে আসতে পারবে, তত ভালো কোভালেন্ট ক্যারেক্টার হবে, তত তার পোলারাইজেশন পাওয়ার বেশি। তো ছোট সাইজ হচ্ছে ক্যাটায়নের জন্য ছোট সাইজ, বোঝা যাচ্ছে অবশ্যই। এবার আসি সেকেন্ড কথা যেটা, সেটা হচ্ছে আমাদের এটা সাইজ তো গেল, এটা চার্জ, ক্যাটায়নের চার্জ। আমাকে রেকর্ডিং হচ্ছে। তো এবার আসি চার্জের কথায় যখন আসতেছি, দেখা যাচ্ছে যত মনে করো তিনটা মৌল নিয়ে আলোচনা করি, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস, তিনটা মেটাল নিলাম, এদের মধ্যে কার পোলারাইজেশন পাওয়ার বেশি, কার মধ্যে কোভালেন্ট ক্যারেক্টার বেশি, ইজিলি বলতে পারবো। যত বেশি নিজেদের মধ্যে ইলেকট্রনের চাহিদা বেশি, Mg2 প্লাসের চাহিদা একটু বেশি, ইলেকট্রন বেশি চাচ্ছে সে, অ্যালুমিনিয়াম 3 প্লাস আর একটু বেশি চাচ্ছে, ইলেকট্রন বেশি চাওয়ার মানে কি, ইলেকট্রনের তার মধ্যে কি চার্জ বেশি, 3 প্লাস 2 প্লাস 1 প্লাস, চার্জ যত বেশি তার মধ্যে ইলেকট্রন টানার ক্ষমতা বেড়ে যাচ্ছে, কারণ তার থেকে বেশি ইলেকট্রন লাগতেছে, বেশি টানবে। তো চার্জ যত বেড়ে যাচ্ছে 1 2 3 তত পোলারাইজেশন পাওয়ার বেড়ে যাচ্ছে, আর পোলারাইজেশন পাওয়ার বেশি বেড়ে যাচ্ছে তার মানে কি কোভালেন্ট ক্যারেক্টার বেড়ে যাচ্ছে, তার মানে চার্জ যত বেশি তত ভালো পোলারাইজেশন পাওয়ার তত ভালো, কোভালেন্ট ক্যারেক্টারও সমযোজী বৈশিষ্ট্যও তত বেশি ভালো। তো ক্যাটায়নের কথাবার্তাগুলো বোঝা গেছে মনে হয়। এবার আমরা দেখার চেষ্টা করবো, একটু রেকর্ডিংটা ঠিকমতো হচ্ছে একটু দেখুন। এবার আমরা দেখে নিচ্ছি অ্যানায়নের ক্ষেত্রে কেমন হয় বিষয়গুলো। আমরা একটু আগে বললাম যে অ্যানায়নটা হচ্ছে পোলারাইজেশন পাওয়ার হচ্ছে ক্যাটায়নের জন্য, আর অ্যানায়ন হচ্ছে যে পোলারাইজড হচ্ছে, যাকে পোলারাইজ করা হচ্ছে তার মধ্যে হচ্ছে অ্যানায়নের কথাবার্তা, মানে নন মেটালটার কথাবার্তা। ফার্স্টেই এখানে যে বিষয়বস্তুগুলো আসে সেটা হচ্ছে এটা সাইজ কেমন হবে, যেটা হচ্ছে এটা পোলারাইজড হবে, এটাকে পি দ্বারা প্রকাশ করবো, আগেরটাকে পিবি দ্বারা প্রকাশ করছি, এটাকে পি দ্বারা প্রকাশ করবো। তো সাইজ কিরকম হবে এবার আগের মতো কম্পেয়ার করি, এটা একটা ছোট, এটা আর একটা বড় সরো। তো সাইজ কিভাবে ম্যাটার করে একটু যদি ইজিলি দেখতে চাই, আমাদের
অ্যানায়নের ক্ষেত্রে ক্যাটায়নের ঠিক উল্টাটা। আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে ভালো ক্লিয়ারলি ধরতে পারবো। অ্যানায়নের মধ্যে যে জিনিসটা দেখা যায়, যত বড় সাইজ হচ্ছে, আগে বলি যত ছোট সাইজ হচ্ছে ইলেকট্রন ডেনসিটি তত বেশি। আকর্ষণ করেই তো ছোট করে রাখতেছে নিজেকে। ছোট করে রাখার মানে কি? আকর্ষণ পাওয়ার বেশি, প্রোটন আকর্ষণ করতেছে বলে তো ছোট হয়ে যাচ্ছে। বাম থেকে ডান দিকে যাইলে বলছি, জানা আছে এগুলো। তো আরেকটু বড় মানে কি ইলেকট্রন ডেনসিটি আরেকটু কম, আকর্ষণের পরিমাণ আরেকটু কম নিজের নিউক্লিয়াসের দিকে। এখন যত বড় হচ্ছে তার মানে কি ইলেকট্রন ডেনসিটি কম, কারণ আকর্ষণ কম হচ্ছে ভিতরে নিজের মধ্যে। এখন যদি একটা মেটাল, এখানে মনে করে একটা মেটাল আসলো, মেটালটা কাকে সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারবে? দেখলে বোঝা যাচ্ছে এটার কাছে যদি মেটালটা যদি এটার সাথে গিয়া করতে যায়, ইন্টারেকশন করতে যায়, তার তো এমনিতেই চিপা চাপা, সে এমনি নিজেকে টেনে ধরছে। এখন মেটাল যদি তাকে বাইরে থেকে টানে, নন মেটালটার ভিতরে ইলেকট্রন ডেনসিটি নিজের নিউক্লিয়াসটা তার ইলেকট্রনগুলোকে নিজের দিকে এত বেশি জোরে টেনে ধরছে যে মেটালটার দ্বারা এটাকে প্রভাবিত করা কঠিন হবে না অবশ্যই। কারণ কি? সেটা নিজের দিকে চিপা চাপা, সে তাকে তার নিউক্লিয়াস তাকে এমনভাবে টেনে ধরছে, বাইরের থেকে যদি কেউ আসে তারা প্রভাবিত করতেও চাই, অত ভালো করতে পারবে না। এটার ক্ষেত্রেও সেম। কিন্তু এটার ক্ষেত্রে যদি দেখি, যত বড় হচ্ছে ইলেকট্রন ডেনসিটি কম, মানে নিজের নিউক্লিয়াস নিজেকে কম টানতেছে, তত ভালো প্রভাবিত হতে পারবে, কারণ বের হয়ে চলে আসতে হবে। প্রভাবিত এটাই সবচেয়ে ভালো হবে, বাইরের দিকে চলে আসবে, ইলেকট্রনগুলো ম্যাগগুলো আকৃষ্ট হবে। তার মানে অ্যানায়নের সাইজ যত বেশি হচ্ছে, যত বড় হচ্ছে, তত ভালো কি হচ্ছে আমাদের, তত ভালো আমাদের পোলারাইজড হতে পারতেছে এটা। তার মানে অ্যানায়নের সাইজ যত বেশি, ক্যাটায়নের সাইজ যত ছোট ছিল তত ভালো পোলারাইজেশন পাওয়ার ছিল। এটার ক্ষেত্রে উল্টো, যত বেশি তত ভালো পোলারাইজড হতে পারবে। আর যত ভালো পোলারাইজড হতে পারবে, বাইরের ইলেকট্রনগুলো বাইরে আসতেছে, বাইরে দিয়ে বের হয়ে আসতেছে, মানে কি কোভালেন্ট ক্যারেক্টার তত ভালো, কোভালেন্ট ক্যারেক্টার তত ভালো। এবার আসি চার্জের ক্ষেত্রে। চার্জের ক্ষেত্রে কি হয়, অ্যানায়নের চার্জের কথা সবখানে আছে, যার যত বেশি ইলেকট্রন নেগেটিভিটি গিয়ে আছে, মনে করে কতগুলো উদাহরণ দেওয়া যায়। মনে করি কি বলে এটাকে, অ্যানায়নের ওইটার মধ্যে সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, যত 2+, 3+ বেশি হচ্ছিল তত ভালো কোভালেন্ট ক্যারেক্টার ছিল। এটার ক্ষেত্রে যত নেগেটিভ চার্জ বেশি, -2, -3, তত বেশি তার মধ্যে ইলেকট্রন বেশি আছে, কিন্তু প্রোটন সংখ্যা কম। তবে ইলেকট্রন যেহেতু বেশি, তত বেশি ট্রান্সফার হয়ে যেতে চাইবে, তত বেশি ইলেকট্রন ম্যাগগুলো ঝুঁকে যেতে চাইবে। তার মানে সেম আগের মতো, চার্জ যত বেশি, চার্জের কথা সেম, চার্জ যত বেশি, পোলারাইজেশন হওয়ার পরিমাণও তত বেশি, আমাদের কোভালেন্ট ক্যারেক্টারও তত ভালো। তো আশা করি বোঝা গেছে। এটার কয়েকটা উদাহরণ লিখবো এখন। উদাহরণ দেখে এই জিনিসটা বোঝার পরে আমরা চলে যাব নেক্সটে। আরেকটা স্টেপ আছে যেটা দিয়ে আমাদের ফাজানের রোল একেবারে ফটোস্থ হয়ে যাবে। তো দেখা যাক। তো আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে এবার কম্পেয়ারিংটা শেখা শুরু করবো। তো আমাদের হাতে কয়েকটা আগে আছে, একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলগুলো একটা কাজ করবো, এক্সাম্পলগুলো আমি যেগুলো লিখবো আগে নিজের চেষ্টা করব, তারপর আমার সলিউশনটা দেখবো। তো ফার্স্টে আমরা দেখব, মনে করি ফার্স্টে কি দেখতে পারবো, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, আবার মনে করো রুবিডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড আর রুবিডিয়াম ক্লোরাইড, এই তিনটার মধ্যে কার কোভালেন্ট ক্যারেক্টার সবচেয়ে ভালো একটু যদি দেখি। ভিডিওটা পজ করে নিজে সলভ করে ফেলি আগে, তারপর আমার সলিউশনটা দেখব। তো সোডিয়াম ক্লোরাইড আর পটাশিয়াম ক্লোরাইড, রুবিডিয়াম ক্লোরাইড, আমি আনসার বলে দিচ্ছি এখন। এখানের মধ্যে কোন জিনিসটা কমন একটু যদি খেয়াল করি, ক্লোরাইড 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 তিনটাই কমন। তার মানে আমাদেরকে যেটা কমন সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই। যেটা আনকমন, সোডিয়াম, পটাশিয়াম আর রুবিডিয়াম নিয়ে কাজ করো। আর সোডিয়াম, পটাশিয়াম আর রুবিডিয়াম তো অবশ্যই ক্যাটায়ন,
তার মানে আমরা ক্যাটায়নকে নিয়ে কাজ করব। ক্যাটায়নকে নিয়ে কাজ করব। ক্যাটায়নকে নিয়ে যদি কাজ করি, ফার্স্টে আমরা কম্পেয়ার করা শুরু করব। আর আমরা ক্যাটায়নের কথাবার্তা বললেই কি বলতাম, দুইটা জিনিস নিয়ে মূলত কথা। ফার্স্টে কি, তার মধ্যে চার্জ কিরকম, চার্জের পরিমাণটা দেখতে হবে আর সাইজ দেখতে হবে। চার্জের পরিমাণ, চার্জ আর সাইজ, সিআরএস দ্বারা প্রকাশ করলাম। চার্জ দেখি সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস পজিটিভলি চার্জ, রুবিডিয়াম প্লাস, সবগুলো সেম। তার মানে এখানে চার্জের কম্পেয়ার করে আমরা পারবো না। এখন আমাদের কি কিসের কম্পেয়ার করতে হবে? অবশ্যই সাইজের কম্পেয়ার করতে হবে। এখন বলতে হচ্ছে ভাইয়া আপনি কেমনে জানলেন যে রুবিডিয়ামের পজিটিভ আয়ন? এটা একদম ইজি। এটা তৃতীয় অধ্যায়ের যেগুলো কতগুলা কি বলে শর্টকাট কতগুলো টেকনিকের মাধ্যমে পুরো চার্ট মুখস্থ করানো হয়। গ্রুপ পর্যায়ে কিভাবে বের করা যায়, আঙ্গুলের হিসাবে কিভাবে গ্রুপ পর্যায়ে বের করা যায়, সেটা নিয়ে আমি সামনে একটা ক্লাস নেব। সেগুলোতে বলবো যে রুবিডিয়াম টুবিডিয়াম এগুলোর তুমি ইলেকট্রন সংখ্যা না জেনেও কিভাবে তুমি সেটা গ্রুপ আর পর্যায়ে বের করে ইলেকট্রন বিন্যাস করে ফেলতে পারবে, সেটাও সামনে ক্লাস আনবো অবশ্যই। তো রুবিডিয়াম এটা যদি আমরা একটু চার্টে গ্রুপে দেখে নিই, তাহলে এটা ছিল যে কি, যে এরকম ছিল, এরকম ছিল মনে হয় গ্রুপ এক। আর গ্রুপ একে সবগুলো পজিটিভলি চার্জ হয়, এটা আমরা অবশ্যই জানি। তো গ্রুপ একে যত নিচের দিকে যাচ্ছি, যত নিচের দিকে যাব, সাইজ কি হবে, একটা একটা শেল বাড়তেছে বাইরের দিকে পর্যায়ে, একটা একটা শেল বাড়তেছে, যত শেল বাড়ে তত কি সাইজ বড় হয়। এখানে দেখি সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম লাইনেই আছে, এক লাইনেই আছে, কিন্তু সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়ামের কার সাইজ বড় হবে? সোডিয়ামের থেকে একটু পটাশিয়ামের বড় হবে, রুবিডিয়ামের সবচেয়ে বড় হবে। তো রুবিডিয়ামের তাহলে সাইজ সবচেয়ে বড় হবে, তার থেকে একটু ছোট হবে পটাশিয়ামের, তার থেকে একটু ছোট হবে সোডিয়াম। তো রুবিডিয়ামের সাইজ সবচেয়ে বড় আর সোডিয়ামের সাইজ সবচেয়ে ছোট। একটু আগে পড়ছিলাম ক্যাটায়নের সাইজ যত বড় হয় আর যত ছোট হয়, ক্যাটায়নের সাইজ যত ছোট হয় বাইরের থেকে একটা ইলেকট্রন টানার এফিসিয়েন্সি তার বেড়ে যায়, তত ভালো কোভ্যালেন্ট ক্যারেক্টার হয়, কারণ সে বেশি টানতে পারে। ছোট সাইজ তো বাইরের থেকে টানতে পারে বেশি, কারণ তার মধ্যে আমদানি গ্যাস বেশি। তো ছোট সাইজে কি সোডিয়াম। তাহলে অ্যান্সার কি গ্যাস করতে পারতেছি? কোভ্যালেন্ট ক্যারেক্টার কোনটার বেশি হবে? সোডিয়ামের সাইজ যেহেতু সবচেয়ে ছোট, ক্যাটায়নের সাইজ যার সবচেয়ে ছোট তার কোভ্যালেন্ট ক্যারেক্টার অবশ্যই বেশি হবে। তার মানে সোডিয়াম ক্লোরাইডের ক্যারেক্টার সবচেয়ে বেশি হবে। তারপরে আসবে কি পটাশিয়াম ক্লোরাইড, তারপরে আসবে কি রুবিডিয়াম ক্লোরাইড। ধরতে পারছি কি? সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, রুবিডিয়াম ক্লোরাইড। বুঝা গেছে? নেক্সটে যাবো, চলো আরেকটা এক্সাম্পল দেখি। এখন আরেকটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল 2 তে আমরা দেখব যে আমাদের সামনে ছিল যে কি এরকম BeCl2 MgCl2 আর একটা হচ্ছে কি CaCl2। এই তিনটার মধ্যে কার কোভ্যালেন্ট ক্যারেক্টার সবচেয়ে বেশি? আবার বলতেছে ভিডিও পজ করে এগুলো নিজে সলভ করে তারপরে ভিডিও দেখে মিলে। তো আমি অ্যান্সার বলে দিচ্ছি। এখন দেখি ক্লোরাইড আয়ন Cl2 ক্লোরিন আর কি, 2Cl যাবে ভুলধরিয়াম। তো ক্লোরিনের কথাবার্তা তাহলে আসবে না, তিনটা সেম। তাহলে আমাদের মেটালগুলো নিয়ে আবার মাথা মারামারি, মেটাল মানে ক্যাটায়নের কথাবার্তা যখন আসতেছে, তো ক্যাটায়নের সাইজ দেখতে হবে, চার্জ দেখতে হবে। চার্জ অবশ্যই দেখো 2+, ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+। চার্জের সবগুলো চার্জ সেম, চার্জের কথা আসবে না। সাইজের কথাবার্তা আবার বলে দিচ্ছি, এগুলো নিয়ে আমি আরেকটা ক্লাস আনবো, যে এখানে আমরা কিভাবে মনে রাখতে পারবো কোনটা সাইজ কিভাবে কত বেশি। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। তো এখানে যদি আমরা দেখি এগুলো হচ্ছে সবগুলো গ্রুপ 2 এর ছিল কি এভাবে।
এরকম কিছু একটা ছিল। দেখি তো সেম গ্রুপ 2 সবগুলো, আর গ্রুপের যত নিচের দিকে যাওয়া যায় তত গ্রুপে গিয়ার মান বাড়ে, সাইজটা বাড়ে। তার মানে এখানে কোনটা সাইজ সবচেয়ে বেশি হবে? বিরিয়ানি, মোগলাই, কাবাব, মুখস্থ টেকনিকগুলো তো দেখাই দিলে পারবা। তো ক্যালসিয়াম সবচেয়ে বেশি ভালো কি আসবে? সাইজ হবে। আর কি যার সাইজ সবচেয়ে বেশি তার বলছিলাম কি তার কোভ্যালেন্ট ক্যারেক্টার অতটা ভালো না, তো তার আয়নিক, এটা কিন্তু অপোজিট হতে পারে, তার আয়নিক ক্যারেক্টার কিন্তু বেশি। কোভ্যালেন্ট ক্যারেক্টার যার কম, আয়নিক ক্যারেক্টার তার বেশি। এখানে যদি জিজ্ঞেস করতাম যে তার কার আয়নিক ক্যারেক্টার বেশি, চলো জিজ্ঞেস করলাম কার আয়নিক ক্যারেক্টার বেশি। ফার্স্টে আমরা কোভ্যালেন্ট ক্যারেক্টার দেখি। কোভ্যালেন্ট ক্যারেক্টার কার বেশি হবে এখানে? অবশ্যই যে ক্যাটায়ন যার ছোট সে ভালো দেওয়া হবে, কোভ্যালেন্ট ক্যারেক্টার হবে। তার মানে BeCl2, MgCl2, PClCl2। এখন আয়নিক ক্যারেক্টার কার বেশি হবে? উল্টাটা অপোজিটটা, যার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি তার আয়নিক ক্যারেক্টার অবশ্যই কম হবে। যার মানে উল্টাটা হবে অপোজিটটা, যার কোভ্যালেন্ট ক্যারেক্টার কম তার আয়নিক ক্যারেক্টার বেশি। বুঝা গেছে? তারপরে চলে যাই, এবার একটু ডিফারেন্সে আসি। এবার আরেকটা উদাহরণ দেখি, এক্সাম্পল 3। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম আয়োডাইড, এই তিনটার মধ্যে কার কোভ্যালেন্ট ক্যারেক্টার সবচেয়ে ভালো? বের করে দিই, তাড়াতাড়ি বের করে ফেলি। ভিডিও পজ করে বের করে নিও। এখন দেখো সোডিয়ামগুলো সবগুলো সেম, ক্যাটায়নের কথা আসবে না, তাহলে কার কথা আসবে? অ্যানায়নগুলো, অ্যানায়নের কথা আসবে। এখন অ্যানায়নের মধ্যে চার্জ দেখতে হবে, চার্জ সবগুলোর সমান, ক্লোরিন মাইনাস, ব্রোমাইড আয়ন মাইনাস, আয়োডিন মাইনাস, তাহলে চার্জের কথা বলেও লাভ নাই। তাহলে এখন যাব কি? এখন যাব হচ্ছে এদের সাইজ। দেখি তো ক্লোরিনের থেকে ব্রোমিন বড়, ব্রোমিনের থেকে আয়োডিন বড়, এগুলো অবশ্যই জানা কথা। ক্লোরিনের থেকে ব্রোমিন বড়, ব্রোমিন থেকে যদি আয়োডিন বড় হয়, তাহলে একটু আমরা মনে করার চেষ্টা করি, তাহলে কি হয়েছিল? তাহলে হয়েছিল যে কি, অ্যানায়নের সাইজ যত বড় হয়, অ্যানায়নের সাইজ যত বড় হয় তত ইলেকট্রনগুলো বাইরে চলে আসতে চায়, কারণ বাইরের দিকে টানের কারণে বাইরের দিকে ছুটে আসতে যাচ্ছে। তার মানে এখানে কার সাইজ বড়? এখানে সাইজ হচ্ছে ক্লোরিনের চেয়ে ব্রোমিনের চেয়ে আয়োডিন বড়, ক্লোরিনের চেয়ে ব্রোমিনের চেয়ে আয়োডিন বড়। তো এখন তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার কার বেশি হবে? যার অ্যানায়ন বড় তার অবশ্যই হবে, কারণ তার সাইজ বড়, ইলেকট্রনগুলো ছোট বাইরে চলে আসতে ভালো চাইবে। তাহলে সোডিয়াম ক্লোরাইডের থেকে সোডিয়াম ব্রোমাইডের ভালো হবে, সোডিয়াম ব্রোমাইডের থেকে সোডিয়াম আয়োডাইডের ভালো হবে। ইজি, একদম ইজি। তো আয়নিক ক্যারেক্টার জিজ্ঞেস করলে তার ঠিক উল্টাটা। উদাহরণ বুঝে গেছে? তাহলে পরের টপিকে চলে যাই। ফাজানের নীতিতে কিছু কিছু 6টা মৌল আছে যেগুলা দিয়ে কোশ্চেনটাকে একটু হার্ড করার চেষ্টা করি, ওগুলা নিয়ে আলোচনা করবো এখন। ওইটার জন্য আমাদেরকে ক্যাটায়নের একটা ধর্মের দিকে যেতে হবে। ফাজানের নীতির ওইটাকে ডি শ্যাল ও এফ শ্যাল বেশি হলে, ডি শ্যাল আর এফ শ্যাল থাকলে ওইটার সমযোজী যৌগ, সমযোজী বৈশিষ্ট্য বেশি বলা হয় আমাদের বইয়ে, কিন্তু সেটার আসলে একটা নাম আছে। ওইটার নাম হচ্ছে নোবেল গ্যাস ফর্মেশন। এটা কোনটার জন্য? এটা হচ্ছে যে অ্যানায়ন নাকি ক্যাটায়নের জন্য? এটা অবশ্যই ক্যাটায়নের জন্য, কারণ এখানের মধ্যে আমরা অ্যানায়নের কোনো কথা বলবো না। এই আরেকটা ধর্ম আছে যেটা ফাজানের নীতিকে প্রভাবিত করে, এটা দেখলে আমাদের যত কোশ্চেন আসবে সব পারবো। সুডো নোবেল গ্যাস ফর্মেশন, এটা মানে কি? ফার্স্টে দেখে নিন। নোবেল গ্যাস ফর্মেশন মানে বুঝতেছি লাস্টে শক্তি স্তরে 2টা s অরবিটালে, 2টা p অরবিটালে, 6টা মোট অরবিটাল যদি 8টা ইলেকট্রন থাকে সরাসরি শক্তি স্তরে, তাকে আমরা বলতাম নোবেল গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস।
তো সুডো মানে এইটার মানে হচ্ছে যে নিষ্ক্রিয় গ্যাসের মতো ফরমেশন। ইলেকট্রন বিন্যাস নিষ্ক্রিয় গ্যাসের মতো, কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের মতো হলেও নিষ্ক্রিয় গ্যাস না। তার মানে এটা নিষ্ক্রিয় গ্যাসের কাছাকাছি, কিন্তু নিষ্ক্রিয় গ্যাস না। এটাকে বলা যায় নকল নিষ্ক্রিয় গ্যাস ফরমেশন বলা যেতে পারে। তো এইটার ব্যাখ্যাটা যদি আমি একটু দিতে চাই সুডো নোবেল গ্যাস ফরমেশনের, তাহলে এটার জন্য এটার সর্বশেষ শক্তি স্তরে একটা জিনিস তুমি খেয়াল করো, সেটা হচ্ছে NH2Np6 8টা ইলেকট্রন আর লাস্ট Nb10। এরকম কোন একটা গ্যার মধ্যে যদি এরকম কোনো কিছু থাকে NH2Np6 Nb10, তাহলে বুঝে নিবা আর যত মৌল দিছে ওখানে মনে করো 4টা অপশন দিছে, ওখানে 3টা অপশন তুমি জানো, কিন্তু একটা অপশনের মধ্যে এমন একটা জিনিস দিছে যেটার মধ্যে এইটা আছে। তাহলে তুমি চোখ বন্ধ করে যেটার মধ্যে এরকম গ্যাটা আছে ওটা দাগাই দিবা। কারণ কি? কারণ হচ্ছে যে এদের এইরকম ফরম্যাটে যারা করে তাদের মধ্যে পোলারাইজেশন পাওয়ারটা অনেক বেশি হয়, এক্সেপশনালি বেশি হয় পোলারাইজেশন পাওয়ার, যেহেতু ক্যাটায়ন পোলারাইজেশন পাওয়ার অনেক বেশি হবে। তার মানে তার মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টারও তত বেশি হবে। তার মানে এই ধরনের মধ্যে এইগুলোর মধ্যে যেগুলো আমরা পাবো ওগুলা যদি অপশনে কোথাও দেখো, যদি একটু নজর করে ওগুলা চোখ বন্ধ করে দেখা দিবা, আচ্ছা একদম ফুল সঠিক হয়ে যাবে। তা আমরা সুডো নোবেল গ্যাস ফরমেশনটা দেখলাম, এগুলা আমাদের ইয়েতে এতটা বলে না। তো বুঝলাম এটা। তো এরকম ফরমেশন কার মধ্যে আছে? অনেকগুলো কপারের মধ্যে দেখি, এটা কপারের লাস্ট আছে 29টা, কপারের মধ্যে 29টা ইলেকট্রন আছে। আমরা একটু ভাঙি লিখি 1s2 2s2 2p6। আমার রেকর্ডিং কি হচ্ছে না হচ্ছে না? 2s2 2p6 2s2 2p6 2 4 10 3s2 3p6 3d10 2 4 10 12 18 28 2s। ঠিক আছে না? যদি ঠিক থাকে তাহলে কপার যেটা এমনি জেনারেল কপার আছে এটার মধ্যে কিছু হবে না। কপার আয়নের ক্ষেত্রে রয়েছে কপার আয়ন মানে 4 এর সাথে একটা ইলেকট্রন গায়েব হয়ে গেল। এবার দেখো তো সর্বশেষ শক্তি স্তরে কি আছে? 3s2 6 10 2 6 10 2 6 10 সুডো গ্যাস ফরমেশন। সুডো গ্যাস ফরমেশন, গ্যাস ফরমেশন বা কনফিগারেশনও বলা যায়। কনফিগারেশন সুডো গ্যাস কনফিগারেশন আসলো। সুডো গ্যাস কনফিগারেশন আসলো মানে কি? কোনো একটা জায়গায় যদি তুমি দেখো কপার ওলা কোনো একটা যৌগ আছে, তার মানে তোমার অ্যান্সার কি হবে? কপার ওলা যৌগটা হবে অবশ্যই সুডো গ্যাস ফরমেশনের জন্য। তো সুডো গ্যাস ফরমেশন আমরা বুঝলাম। তো এরকম আর কোন কোন ক্ষেত্র হয়? কপার আছে, কপারের পরে Ag Au এটাও এভাবে লিখতে পারি। কপার পজিটিভ, কপার আয়নের জন্য অবশ্যই মনে রাখতে হবে, আয়নের জন্য। সিলভার অরাম এগুলোর ক্ষেত্রে সুডো গ্যাস ফরমেশনগুলো দেখা যায়, কারণ এগুলো সর্বশেষ সবগুলোর ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে এরকম ফরম্যাট থাকে। এই 3টা দেখতে পারি, আবার আর কতগুলোতে দেখতে পারি জিঙ্ক 2+, আর 3টা দেখতে পারি জিঙ্ক 2+, ক্যাডমিয়াম 2+, আর একটা ছিল যে কি Hg2+। এই 6টার ক্ষেত্রে একমাত্র সুডো গ্যাসের ফরমেশন মানে আমাদের কোশ্চেন আসে এই 6টা গ্যাস। এই 6টা গ্যাস যদি এই 6টার মধ্যে যে কোনো একটা ক্যাটায়ন হিসেবে দেখো তুমি অপশনের মধ্যে, তোমার কোভ্যালেন্ট ক্যারেক্টার ওইটারই সবচেয়ে বেশি হবে, কারণ এদের এক্সেপশনালি সবচেয়ে বেশি হয়। তো তুমি যদি কোথাও কোশ্চেনের মধ্যে এগুলোর যে কোনো একটা ক্যাটায়ন হিসেবে দেখো, তাহলে তুমি চোখ বন্ধ করে দাগাই দাও, আল্লাহর নামে দাগাই দাও, হয়ে যাবে, সব হয়ে যাবে। জিঙ্ক 2+, ক্যাডমিয়াম। তো বোঝা গেছে আশা করি। নেক্সট দিন আমরা এইসব রিলেটেড আরো বিভিন্ন ধরনের এক্সাম্পল দেখব এবং
আমরা পরের টপিকে চলে যাব। পরের টপিকটা হচ্ছে পরের টপিকটা কি হবে, যা হবে হবে দেখা যাবে, আশা করি দেখা যাবে, বোঝা যাবে। আর এক্সাম্পলগুলো আগামী দিন আরও বিশেষ করে আরও অনেকগুলো ধরনের এক্সাম্পল দেখবো। সলিবিলিটি কেমন হবে, মানে দ্রাব্যতা এগুলো কেমনে আসবে এখান থেকে, কোনটা বেশি দ্রবণীয় পানিতে, ওগুলোও দেখার চেষ্টা করবো। ওগুলো দেখার পরে আরও বিভিন্ন ধরনের এক্সাম্পল দেখবো। তারপর আমরা লুইস ডট থিওরিতে চলে যাবো। লুইস ডট থিওরি আশা করি বোঝা গেছে, তাহলে শেষ করে দিতে।